মশার কয়েলের চাহিদা আছে আপনার? আমি যদি মানে দৈনিক 300টা বানাই, 300 কার্টন, তাও আমার জেলায় আমি শেষ করতে পারবো। আমার একটা ভালো একটা হয়েছে, মাশাআল্লাহ, তো বিশাল চাহিদা আপনার। 300 কার্টন মানে কি? 300 কার্টন মশার কয়েল 300 কার্টন বিক্রি করলে বিশাল কিছু। যে আমার মুন্সিগঞ্জ জেলায় আমার প্রায় এখানে 10টা পয়েন্টে একটা জোন আছে, প্রচুর চাহিদা আপনার। 5 বছর মার্কেটে তো আছে। এখন আমরা গেলে আমাদের বলে আর কি আছে আপনাদের, আমাদের সব আপনার কয়েল, মশার কয়েল আরো অনেক আগে করার দরকার ছিল। করতে পারি নাই, মানে এখন যে 5 বছর আপনার ব্যবসার বয়স, আপনার এখন অন্তত আরো 2-3 সেট মেশিন লাগতো, এই পর্যায়ে চলে আসতেন। আপনি নিজে চিন্তা করেন, আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলা এখন মানে কি অনেকে মাল্টিন্যাশনাল পর্যায়ে আছে, তারা কিন্তু ছোট্ট দিয়ে শুরু করছে, তাই না? আপনি প্রাণ বলেন, ফ্রেশ বলেন, ইয়েতে আমি এবার সৌদি আরবে যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে প্রতি বছর এই বিশেষ করে রমজানটা আমি সৌদি থাকি মক্কাতে, ওই ক্লক টাওয়ারে উঠলাম, বিশাল মার্কেট। আমাদের বাংলাদেশি অনেক প্রোডাক্ট ওইখানে, মুড়ি পর্যন্ত। তাহলে আসলে এখন ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেট। কিন্তু আপনি আপনার কোনো অনেক এসে বলে আমি আমার এলাকায় মার্কেট করব, আমি বলি যে শুধু নট অনলি বাংলাদেশ, আপনি ওয়ার্ল্ড ওয়াইজ চিন্তা করতে হবে। আপনার প্রোডাক্ট আপনি করতেছেন, আপনি নিজেও ভাবতেছেন না কোথায় যাচ্ছে, কিন্তু অনেকে আপনার প্রোডাক্ট কিনে নিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছে, ব্যবসা করতেছে, এরকম আছে। যে আপনি সরাসরিও এই জিনিসটা করতে পারেন। আর মশার কয়েল বিশেষ করে এগুলো প্রফিটেবল বিজনেস। যেহেতু আপনি ডিটারজেন্ট তৈরি করেন, যেমন ডিটারজেন্ট আপনি কি মানের করেন আমি এখনো জানি না, কিন্তু এই যে সার্ফ এক্সেল কত 250 টাকা কেজি মনে হয় এখন। তারপরে সার্ফ এক্সেল 250 টাকা কেজি খুচরা হলে এই সার্ফ এক্সেল বানাইতে কি 100 টাকার উপরে খরচ হবে? কিছুতেই না। তাহলে 100 টাকার প্রোডাক্ট যদি 250 টাকা খুচরা আমরা কিনি, তাহলে এটাতে কি পরিমাণ লাভ? এখানে ডিলার আছে, দোকানদার আছে, তারপরেও তো একটা ভালো প্রফিট করে। ঋণ 180 টাকা কেজি, ঋণ 80 টাকা খরচ করলে ঋণের একটা দাদা হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে ভালো প্রফিট। আমি তো মনে করি আপনার এখন বড় মেশিনের সময় চলে আসছে। হ্যাঁ, এবং আপনি তেলটাও করতেছেন, আপনার মার্কেটটা তেলটার জন্য আরো ভালো হবে। আসলে বিশেষ করে মশার কয়েল সবাই চাইলে করতে পারে না, জায়গার প্রয়োজন, তারপরে ইনভেস্টের প্রয়োজন, এগুলার একটু প্রয়োজন আছে। জায়গাটা কতটুকু লাগবে, মানে যে আমি যে এটা সেটআপ করতে দিছি, এটা আপনার এখন যে ফ্যাক্টরি এটা কতটুকু? এটা তো মানে 4 ঘন্টা জায়গা। 4 ঘন্টা? 4 ঘন্টা হইলো 4 ঘন্টা মনে হয় ভালো জায়গা। 28 শতক, বিশাল জায়গা। এনাফ এনাফ, সুন্দর জায়গা। আর ডেয়ারটা যে করব, মানে ডেয়ারের রুমটা, ডেয়ারটার জন্য আপনি 20 ফিট একটা রুম, 20 ফিট লম্বা, 20 ফিট আর এদিকে 12 ফিট বা 15 ফিট রাখলেন। 20 বাই 12। তারপর আমি একুরেট আপনাকে একটা হিসাব দিয়ে দিব। উপরে কি ছাদ লাগবে না? ছাদ না হলে আপনার ইয়ে দিবেন, ওই যে এক জাতীয় ইয়ে আছে, ইয়ে হিটপ্রুফ সিলিং আছে। মানে আমার উপরে হলো টিনসের, আর 14 ডিগ্রি আছে, ওয়াল আছে, সমস্যা নাই। উপরে হিটপ্রুফ একটা ইয়ে আছে, হাইটা কত শীট আছে। হাইটা আপনি 10 ফিট দিয়ে দেন। 10-12 ফিট আছে। হ্যাঁ, ওটা 10 ফিট দিয়ে দেন। এরপরে হলো কি, 2 চতুর্দিক দিয়ে র্যাক থাকবে, র্যাকের মধ্যে আপনি ইয়েটা দিয়ে দেন, ট্রেগুলা ঢুকে যাবে। ওই একটা কিসের হবে? স্টিল। হ্যাঁ, এই যে এই যে অ্যাঙ্গেল দিয়ে করবে। ওটা কি আমার করতে হবে না? হ্যাঁ, এটা করে নেন। এখান থেকে আমি পাইতেছি শুধু, এখান থেকে শুধু আমি যেমন আপনার বাসায় এসি লাগাবেন, এসির জন্য তার আপনার এসির যে যা কিছু আছে সব পাবেন এরকম। এই টায়ারটার যা কিছু লাগে ওখানে সব আপনার আলাদা লাগবে না। টায়ারের মোটর লাগবে, ফ্যান আছে, যাবতীয় হিটিং সিস্টেমের যা কিছু সব কিছু আমরা দিই। এটা কি কারেন্টে হবে না? ইয়াটা মোটরটা চলবে কারেন্ট। আর হিটটা কি কারেন্টে যাবে না? হিটটা 2টা সিস্টেম, একটা থাকে গ্যাসে আর একটা থাকে লাকড়িতে। আমাদের কি লাকড়িটা করতে হবে? গ্যাস দিয়ে তো যে কোনো একটা ব্যবস্থা করে দেব। তাহলে এই যে লাকড়িটা, এটা কেমন খরচ? মানে লাকড়ি খরচ আপনার গ্যাসের চেয়েও কম আসবে, বেশি। 150 কার্টুন একসাথে আমি দিলাম না? হ্যাঁ, 66 কার্টুন 150 কার্টুন ধরলাম। 150 কার্টুন যদি আমি দিই, তাহলে এখন আপনি 1 কার্টুন যেখান থেকে আনতেন কত করে আনতেন?
ওই যে যেখান থেকে আনতেন আপনি আমার মনে একটা সত্যি হয়েছে তো চুক্তি হয়েছিল 700 টাকা। কার্টন 700 টাকা। 700 টাকা। আপনি Everything খরচ সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে আপনার অনেক কম খরচ হবে। কত পিসের 30 পিসের। কয়েলের দাম তো অনেক বাড়ছে দেখি। বাপরে, এত টাকা নেয় কিভাবে? 700 টাকা। 700 টাকা। মার্কেটে সেল কত? মার্কেটের সেল আছে আপনার 820 টাকা। 820 টাকা। তারপর প্রতিযোগিতা মূলক 800 টাকা। না, এখানে আরো সেফ হবে, ভালো সেফ হয়ে যাবে। সব কিছু খরচ দিয়ে আপনার আরো অনেক এটা পাসের মধ্যে বা বিলো পাসে চলে আসবে। লাকড়িটা মূলত তুলনামূলক গ্যাসের থেকে কম খরচ হবে। হ্যাঁ, কারেন্টে কি করা যায় না? কারেন্টে হিট আপনার বিল ওটা বেশি bill আসবে। বেশি আসবে। করা যাবে কিন্তু বিল বেশি আসবে। এটা কি ধোঁয়াটা হবে? ধোঁয়াটা উপরে চলে যাবে না? এটা একটা ইয়ে থাকবে চিহ্ন, যে ইয়ের মতো বেশি একটা হবে না, লাগবে না বেশি। এটা একটা তাহলে ভালো আমি ডিসিশন এখানে নিয়েছেন। এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হলো আমি 3টা মেশিন পাই। 3টা না, 6টা। 6টা 6টা পার্ট। মিক্সার মেশিন পেয়েছি 3টা। হুম। একটা তারপরে ইয়ে পাচ্ছেন একটা এটা বেলাই মেশিন বলে যেটা না? রুটি মেশিন একটা। রুটি মেশিন। আমি বলি, প্রথম হলো একটা জাস্ট আপনি ফার্স্ট আমার কাজ কি, সব ইনগ্রিডিয়েন্টস যত কিছু আছে সব কিছু যাবতীয় কাঁচামাল, আমরা কাঁচামাল বলি, কাঁচামালটাকে আপনি মেগাজে ইয়ে মিক্সার মেশিনটা আছে এটাতে দিলেন। এইটাতে গাম দেওয়ার জন্য যে গাম মিক্সার আছে ওটা সহযোগিতা করবে, আবার ওই যে চাটি মেশিন, এটাকে চাটি মেশিন বলে আরেকটা। এই 3টা হলো এখানে। এরপরে আসেন, এই টোটাল মিক্সিংটা হয়ে গেলে এটা চলে যাবে কিতে, রুটি তৈরির মেশিনে। রুটিটা ওই যে রুটি স্টুটার মেশিন দিয়ে এটা যখন চলে আসবে আপনার ইয়াতে, ওই কনভেয়ার বেলের মাধ্যমে চলে আসলো কাটিং মেশিনে, কাটিংয়ে চলে আসলো। কাটিংয়ে আসা মানে রুটি তৈরি, কয়েল তৈরি হয়ে গেল। কয়েল তৈরি হওয়ার পরে এরপরে ডায়ার মেশিনে যাবে, এরপরে ডায়ার মেশিন। তাহলে 3টা রুটি একটা, 4টা ইয়ে একটা আপনার কাটিং মেশিন একটা, 5টা ডায়ার একটা, 6টা। যদিও ডায়ার 2টা পার্ট, কিন্তু এটা একটা মেশিন ধরি আমরা। এই 6টা মেশিনের সমন্বয় একটা সেট আপ। এই 6টা মেশিনে 6টা মোটর থাকে। আর ওই যে হিটার মেশিন থাকে 2টা। টোটালটা মিলে একটাই হিটার। হিটার একটা কি কাজ হবে? হ্যাঁ হ্যাঁ। একসাথে কয়টা দিয়ে আমি ওই হিটার মেশিনের কাজ করতে পারবো? কতটুকু কয়েল? কতগুলা মানে কতগুলা 50,000 দিয়া আপনার এটা যা উৎপাদন করবে ওখানে সব আপনি করতে পারবেন। মানে আপনি যে এটা বড় বানালাম না, জি জি জি, এটার মধ্যে 50,000 পিস এক করে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলা দিতে সময় হলো জি 10 ঘন্টা ভিতরে থাকবে না? হ্যাঁ 10 ঘন্টা। কারণ এর আপনি একটা জিনিস কি, যেমন আমরা নাস্তা করি, রুটি বানাই, এটা দ্রুত যদি হিট দেওয়া হয় তাহলে জ্বলে যায়, ভিতরে কাঁচা থাকে। কয়েলটাও তাই, আপনি দ্রুত শুকাতে পারবেন না। আস্তে আস্তে একটা টাইম এটা ভিতরেতে হিট ঢুকতে হবে, ভিতর বাহির সেম হিটে আপনার এটা হতে হবে, শুকাইতে হবে। তাহলে না আবার জ্বলার সময় এটা একই সুন্দরভাবে জ্বলবে, বিষয়টা এরকম। তাহলে এটা করলাম। আমার এই সেটআপে আমার লোক সময় কতক্ষণ লাগবে? 7-8 জন দিয়ে শুরু করে দিতে পারবেন। আমি এটা 2টা শিফট তো করতে পারবো? 24 ঘন্টা চালান না আপনি, সমস্যা নেই। 24 আওয়ার্স আপনাকে মেশিনে বলবে না আমারে ব্যবহার করো না। এটি হেভি মেশিন, তো অনেক হেভি মেশিন। তাহলে আমি 100 সারাদিন আমি 300 বানাতে পারবো। হ্যাঁ, কাঁচামাল তো এদিকে আর পাওয়া যায় না? হ্যাঁ সব পাবেন। এখন বাক্সের খরচটা কি বাইরে গেছে? ওই যে আপনার খরচ তো সব টুগেদার একদম ইনক্লুডিং অল, যে আপনি খরচটা আপনার সবগুলোর মধ্যে আসুক না, অসুবিধা নেই। খরচ বেশি আসবে, বেশি যাবে, তবে এখন খরচ বেশি হবে না, এখন কমবে। কারণ সাদাবাজি নাই, ইয়ে নাই, সব সেক্টরেই তো সাদাবাজি ছিল, এমন কোনো সেক্টর নাই। এই যে আপনার কার্টুনটা ইয়ে হতো, ক্যারি করার জন্য আসতো গাড়ি থেকে সাদাবাজি হতো, গাড়ি ভাড়া বেশি ছিল, তারপরে ফ্যাক্টরি থেকে সাদা,
কোথায় চাঁদা ছিল না। এখন আলহামদুলিল্লাহ চাঁদাবাজিটা একেবারেই বন্ধ হয়ে গেছে। আশা করি এটা আর হবে না, আর মানুষের শুভবুদ্ধি হবে। আপনি দেখেন কি করুণ পরিণতি। আমরা একটা কথা প্রচলিত আছে যে ওই যে এরকম মানে কিছু বন্ধু থাকে, এরকম বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। কিন্তু এটা প্রমাণ হলো কোথায়? আমার দরবেশজির ব্যাপারে। দরবেশজিরে কিন্তু চিনে নাই, দরবেশরে কিন্তু কোস্টগার্ডওয়ালারা চিনতে পারে নাই। সে দাড়িমোস সবকে চাইছে বেলাইছে না, ওই আনিসুলক দেখাই দিছে যে ওই যে সালমান এফ রহমান, তোমরা তাকে ধরো নাই। আমার জন্য দুই দোস্ত একসঙ্গে পালাচ্ছিল। আসলে আজকে তারা যে চেয়ারটাতে ছিল, সম্মানজনক চেয়ারে ছিল, আমাদের কাছ থেকে সে সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু আবার আমরা জনগণ কিছুটা আহাম্মক। বলে কেন? আমরা আপনার বাসায় দেখা গেছে যে এক পিস কয়েলে একজনে চুরি করলো, আপনি কিন্তু তারা চোর বলতেছেন, তারা এনে মানে উত্তম মাধ্যমও দিচ্ছেন। কিন্তু এত বড় রাষ্ট্রীয় চুরি করে নিয়ে যাচ্ছে, তাকে আমরা চোর বলি না, আমরা তাকে চার বলি। কেন? স্যারের জায়গায় চোর হবে, চোর বলা উচিত। হ্যাঁ, তাই চোরের চোর বলতে হবে। যে কোনো জায়গায় ঘুষ চাইবে তাকে চোর বলতে হবে, ডাইরেক্ট, কোনো সম্মান নাই। আমার কথা হলো, আমাদের যেমন আমরা ব্যবসা করি, যেখানে যা দেওয়ার, যেখানে যেটা বৈধ সরকারি ট্যাক্স ব্যাট সব কিছু দিব, কিন্তু ঘুষ দিব না। এই পরিবর্তনটা ধরে রাখতে হবে। আমাদেরও মানুষের, হ্যাঁ, আমরা ভালো ভালো মানুষ হতে হবে। আমি সবসময় একটা কথা বলি ভাই, যে আমাদের নিজের বদলাতে হবে আগে। আমি যদি বলি আপনি বদলান, না, এটা ভুল। আমি বদলাইতে হবে, আমার বদলানো দেখে আপনিও বদলাবেন, আপনার বদলানো দেখে আপনার সেক্টরে যত লোক আছে সবাই বদলে যাবে। এটাই নেই। তাহলে আমি এই জায়গায় পাইতেছি কিন্তু ট্রে পাইতেছি, হ্যাঁ, ট্রে পাচ্ছি না। না, আচ্ছা, একটা ট্রে বানাইতে কত টাকা লাগে? এটা বেশি একটা না। আপনি যে ছোট্ট জায়গা গ্রিল তো অনেক মোটা থাকে, 200 টাকা করা যাবে? হ্যাঁ, এরকমই আসবে। পুরো জালি দিয়ে দিবে না? হ্যাঁ, জালি। আর মেশিনটা যদি আমরা আপনাদের কাজ ওখানে গিয়ে আমরা মেশিনটা নিয়ে স্থাপন করবো ওইখানে, কারণ ফিটিংটা আপনার ওইখানে যা করতে হবে। 6টা মেশিন ফিটিং করলে দেখা গেছে একটার সাথে একটা জয়েন্ট ওইভাবে হয়ে যাবে। একটু রাখাতে এটা একটু বাসা দিয়ে দাও। ওখানে যা মেশিনগুলো আমরা বসায় দেব। হ্যাঁ, সব টায়ারটা ওখানে বসায় দিয়ে আসবো। হ্যাঁ, স্থাপন করার জন্য কিছু খরচপাতি আছে, ওখানে মিস্ত্রিরা যাবে, ওখানে একটা খরচ আছে, বেশি একটা না। আমি বলে দিই, তাদের সাথে আলোচনা করে দিয়ে বলে দেবো যে এই খরচটা। হ্যাঁ, শোনেন, আল্লাহ চাইলে কয়েক মাসের মধ্যে টোটাল ইনভেস্ট আপনার উঠে যাবে। আপনার যে মার্কেট, অল্প সময়ের মধ্যে আপনি এগুলো মার্কেট আসছে আমার। আমি তো একটা সময় চিন্তা করছিলাম যে আমি ইনশাল্লাহ 2000 কার্টুন একদিনে। হ্যাঁ, কারণ আমি দ্রুত এখন আমার জ্যামিতিক হারে আমার ডিলার বন্ধুরা বাড়বে। 5 বছর ধরে মার্কেটে আছি। আমার টিএসএম বা আরএসএম আমার পুরো সেটের একটাই আছে। এখন স্টাফ কতজন আছে? এখন 10 জন আছে মার্কেটিংয়ে আছে 4 জন। এই মার্কেটিং আছে 4 জন, কিন্তু এই যে এটা নেওয়ার পর বা হয়তো আগামী মাসেই বাড়াইতে হবে। মার্কেটিং এ থাকবে 15 জন। ফ্যাক্টরিতে কত? 10 জন। ফ্যাক্টরিতে মহিলাগুলি সব কিছু 10 জন আছে। এটাও বাড়বে, এটা অনেক গুণ বাড়বে। হ্যাঁ, 30 জন। হ্যাঁ, তো আমি চাইতেছি মশার কয়েলটার পরে ইনশাল্লাহ আরও অনেক কিছু, যেমন আমি শ্যাম্পুটা করতেছি, মানে আমি তো কিছু বানাতে পারি। তো শ্যাম্পুটা হলো আমি যেমন করে নিচ্ছি, স্টিকার সব কিছু করে দিচ্ছি, শ্যাম্পু, টয়লেট ক্লিনার, হ্যান্ড ওয়াশ, মেশিন কিনে। আমি এগুলো মেশিন দিয়ে দিব, আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। ছোট ছোট মেশিন দিয়ে দিব, আপনি দেখবেন যে খুব ভালোভাবে করতে পারেন। শ্যাম্পুটা হলো মানে এখন আমরা চিন্তা করছি যে আমি 2 কেজি ডিটারজেন্ট পাউডারের সাথে আমি 200 গ্রাম শ্যাম্পু ফ্রি দিই। গুড। কিন্তু আমার শ্যাম্পুটা হয়তো বা এখন 2 কেজি। আরেকটা জিনিস আমি মনে বলে দেই, আপনাকে শ্যাম্পুটা আমি মিনি প্যাক করে দেব অটোমেটিকলি। সেটাই, মিনি প্যাকেটটাই কোনো কোম্পানি দেখে না। হ্যাঁ,
সেটাই চলবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে না কোম্পানি। এটা চলবে। আমি যদি ওরা 18 টাকায় দেয়, শ্যাম্পুটা কি রেডি মিক্সটা আনেন না আইনা খালি প্যাকেট করেন আপনি? না আমি এখানে করতেছেন না করবেন? করব। ও আচ্ছা, সব স্টিকার বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা গুড। আমি জাস্ট এখন এটা তৈরি করব। আপনারা যদি অটোমেটিক মেশিন দিয়ে এর করে ওই যে পাতাটা হয়ে যাবে। হ্যাঁ, পাতাটার জন্য ওইটার দাম কত থাকে? এটা 3.5 মধ্যে, 3.5 লাখ টাকার মধ্যে। ওটা রিসিপ্ট। এই 3.5 লাখ টাকা থেকে 8-10 লাখ টাকা আছে। এখন আমার এটার জন্য খরচ হবে কত, মানে মশা কয়েলটা? এটা আমি ওই দিন আপনার সাথে কথা বলে, যেহেতু আপনি চাচ্ছেন এরকম একটা রেটে, আমিও আমার এটার একটা সর্বনিম্ন একটা যেটা অ্যাকচুয়ালি যে কস্টিংটা কেমন আসবে একবারে ওইভাবে আমি করছি যে মূলত আপনার সাথে আমার একটা সম্পর্ক গড়ে তোলার জন্য একদিন আপনি আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে আসছেন অলরেডি, আরও অনেক ভালো পর্যায়ে যাবেন, এটা আমি মনে করি, যার মার্কেট আছে অ্যাকচুয়ালি। 5 বছর একটা ফ্যাক্টরি ধরে রাখা মানে অনেক কিছু। আপনি এই যোগ্যতাটা আমি এটাকে রেসপেক্ট করি। আমি ওগুলার দিকে চিন্তা করে যেটা না হইলে নয়, 6.5 লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ পারব। হ্যাঁ, উইদাউট ট্রে। আমার বাজেট হলো 500। ঠিক আছে, বাজেট সেটা আমার আগামী মাসে 15 তারিখে আমার একটা টিপি ওটা। মানে আমি আমার কথাটা একটু বলি। না বলেন, অসুবিধা নেই। আমি 2013-তে মাস্টার শেষ করে আমি আমার ওইখানে প্রথম আমি চাকরি তো চিন্তা আমি চাকরি করবো না, আমার ইচ্ছা আমি চাকরি করবো না। সুন্দর চিন্তা। আমার বাবা ব্যবসা করে মারা গেছে, ব্যবসা করতে করতে আমি চাকরি করবো। আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট, ওই লেখাপড়া মাস্টার কিন্তু আমার ফ্যামিলির মধ্যে আমার গেছে। তো চাকরি যেহেতু আমি করবো না, সেহেতু কোথাও চাকরি করেছে, তো আমি প্রথমে ছিলাম কী করবো, ব্যবসা করবো। আমি আমার মাইন্ড হচ্ছে অ্যাকাউন্ট নেই, আমি ইংরেজিতে আবার 12 টাকা দক্ষতা নিই। তো আমি ইংরেজি ভাষা শেখার জন্য একটা কোর্স করবো, মানে ইংরেজি ভাষা শিখাবো। হ্যাঁ, তো আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম আরিফ ফুডস। আমার নাম আরিফ ফুডস। আমার ওইখানে চলাইলাম খুব বেশিতে। আমি আমার নিজের বই লেখা এখনও আছে, ফোনেটিক্স, প্র্যাকটিক্যালি স্পোকিং, রাইটিং, ফোনেটিক্স, এগুলোর উপরে, এবং প্রিপারেশন IELTS। তো এটা অনেক দিন শিখে এলাম। তো শিখে ওইখানে দেশে ওরকম আমি লোক পাই না। হ্যাঁ, যার কারণে ওটা আমার বন্ধ করেছে, ফ্লপ হইল। এখানে প্রায় আমি বেশ কিছু টাকা, 10 লক্ষ টাকা খরচ করবো। এটা প্রতিষ্ঠানে এত ইনভেস্ট করতে হয়েছে, এটাতে এত ইনভেস্ট করতে হয়েছে। আমি 3টা শাখা ছিল, একটা বালিগাঁও, একটা লোহজন, একটা টঙ্গিবাড়ি। যাই হোক, ওইখানে শাখাও করে ফেলছেন। আমার এলাকার নাম পুরো থানার মধ্যে এমন কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল নাই যেখানে আমার টিচার আমার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আমি তো মানে যখন লেখাপড়া ভালোভাবে ধরছিলেন, কিন্তু তারা ওটা ধরে ইয়া করে নিতে পারে। যখন লেখাপড়া শুরু করছি, মানে ইন্টার পরীক্ষার পর থেকে আমি কোচিং চাপ। আমি তো ব্যবসা মানে চাকরি করবো না। তো আমি একটা মানে ইয়ের মধ্যে পড়লাম যে এত টাকা করে লস করলাম। তো ওর মধ্যে আবার আমাদের দেশের মানে আমাদের ইউনিয়নের হাই স্কুলে ইংরেজি শিক্ষকের সব ইংরেজি শিক্ষক নাই। তো ওনারা আমাদের প্রাক্তন শিক্ষক ছিল, আমার অনেক অত্যন্ত পছন্দ করে। তো ওনারা আমরা অ্যাকচুয়ালি জোর করে যে তুমি এখানে ইংরেজি শিক্ষক চিন্তা, আমরা কিন্তু নাই যে অনেক দিন করবো। চিন্তা করলাম যে একটা মাথায় আসলো যে এখানে আমি যখন পড়ছি, এখানে আবার শিক্ষকতা করবো, স্যারদের পাশে বসবো, এই সম্মান নেই। ওই আমি 3 বছর করলাম। 3 বছর এর মধ্যে পুলিশের সেকেন্ড অফিসারের পরীক্ষা আসলো SI পদে। তো আমার মানে প্রশাসন লাইনে একটা চাকরি করার আবার ইচ্ছা ছিল, চাকরি করে প্রশাসন লাইন করবো। ওইখানে আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আমি তো আমাদের মুন্সিগঞ্জের মধ্যে প্রায় 10 জনের মধ্যে একজন হইলাম। এমন একটা সমস্যা ছিল যে যত পাস করুক এই স্বৈরাচারী হাসিনার সময়ে, এমন একটা সমস্যা ছিল যে আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, তথাপিও আপনার টাকা লাগবে। আপনি পাস হয়েছে, তাও আপনার টাকা লাগবে। তো ওইখানে ওরা 12 লক্ষ টাকা কন্ট্রাক্ট চাইলো। আমি বললাম যে আমি তো রেজাল্ট ভালো হয়েছে, এখন আমার রিটার্ন খুব ভালো হয়েছে, তো আমার কেন টাকা লাগবে না, মানে নট অ্যালাউ, যে বাদ চলে যান, অনেক লোক আছে। ঠিক আছে, আমি তো 12 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিলাম, বাকি 7 লাখ ভাইবার পরে দিতে হবে। সেটা দিয়া তো আমি যখন নাকি ওরা ভাইবার 1 সপ্তাহ আগে আবার টাকা এলো যে টাকা লাগবে 22 লাখ। এই পোস্ট কিসে? SI তে 22 লক্ষ টাকা লাগবে।
22 লক্ষ টাকা লাগবে। দিলেন কত? প্রথম 5 লাখ টাকা 5 লাখ অলরেডি দিয়ে দিচ্ছেন। অলরেডি দিয়ে দিচ্ছি। এখন বলতেছে 22 লাখ টাকা তো আমি যখন ওইখানে গেছি যাওয়ার পরে এক ভাই মানে আমি তো ছোটকাল থেকে মানে তা আল্লাহ রাস্তায় যাওয়া একটু সুবর্ণ সুযোগ দিয়েছি। মানে আমার তো এই মানে আল্লাহর ভয়টা আছে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ। ওইখানে একটা লোক ছিল মানে আপনার মধ্যে খুব ভালো, সে আমাকে রেখে বললো যে ভাই আপনার কি আরিফ? হ্যাঁ ভাই আপনি 22 লক্ষ না 50 লাখ টাকা দিলে আপনার চাকরিটা হবে না, আপনি টাকা দিয়ে না, যা 5 লাখ দিচ্ছেন যদি ভাগ্য ভালো হয় তাহলে সেটা উঠাতে পারবেন, না ভালো হলে এটা করা কিছু। তো আমি বললাম কেন? সে আমাকে অফিসে বলে না, আমাকে টাকা নিয়ে গেছে অন্য জায়গায়। কেন কেন তো বলে যে আপনি তো ভাই ছাত্র দলের সভাপতি ছিলেন, আপনি এটা একটা অডিট গেছে, জেনে গেছে। হ্যাঁ অডিট প্রত্যেকেরই যাদেরকে নিচ্ছে তাদের প্রত্যেকের একটা অডিট ওরা করছে, সবসময় করে এটা, কারণ ছাত্রলীগ ওদেরকে ছাড়া কখন কাউকে পুলিশের চাকরি দেয় নাই ওই সময়টা। যখন নাকি এটা বললো 50 লাখ টাকা দিলে আপনার চাকরি হবে, কারণ কিন্তু আমি ছিলাম তখন হইলো ইউনিয়নের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। যখনই আমি যে পুলিশের ইয়ে যাবো আমি কিন্তু ওটা ছেড়ে দিচ্ছি যে না আমি আর এখন এই প্রতিদিন নাই। তো আমি দেওয়ার পরে সে বললো যে আপনারটা হবে না, ঠিকই আমারটা আর হয় নাই। টাকাটা কি উঠাইতে পারছেন? টাকাটা 2 লক্ষ টাকা উঠাইতে পারছে, এখনো 3 লক্ষ টাকা উঠে আমাকে বলে যে টাকাটা উঠাইতে পারছো, আমি বলছি হ্যাঁ কবে উঠে ফেলছি, লজ্জা না করতে হয়। কবে উঠে ফেলছি, বন্ধু বান্ধব বলে যে টাকা উঠে আর আমার টাকা ইএমআই খাইবো, উঠে ফেলছি, নিজেও ছোট হইতে হয় আসলে। তো এই অবস্থা থেকে পরে আমি চিন্তা করলাম যে না, পরবর্তীতে আমি যখন স্কুলে ছিলাম ওই স্কুল থেকে ছেড়েই তো আমি চাকরিতে ঢুকছিলাম, পরে ওইখানে আবার ওই স্কুলটা কলেজ হইলো, কলেজ হলে আমাকে আবার এই টাকাটা কন্ট্যাক্ট করে কে? এই ঘুষটা এটা হলো আপনার ওই সচিবালয়ের লোক, যে সচিবালয়ের লোকটা না, ওই সচিবালয়ের হয়তো বা তার নিচে বা সরাসরি তাদের মধ্যে থেকে, এবং এই টাকাটা আপনার প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায়। চিন্তা করছেন যারা ঘুষটা এমন একটা খারাপ জিনিস, এবং কোনো আমি মনে এই জন্য এদের নাম দিয়েছি আমি ডাউনলোডের সন্তান, মানে জারর সন্তান। কেন ঘুষ নিবি কেন? মানে ভদ্রভাবে ডাউনলোডের সন্তান মানে যে তোরা ঘুষটা কেন নিবি? কারণ আপনি লেখাপড়া শিখে, বাবা মা লেখাপড়া শিখে আপনার একটা যোগ্যতা হয়েছে, চাকরি কম্পিটিশনে এসে পরীক্ষা দিয়ে যদি আপনি টিকেন আপনার চাকরি হবে, না হলে না। মানে এখন আপনি 22 লক্ষ টাকা দেখেন, আপনার বেসিক কত হতো? 22,000, 22,000 থেকে 28,000, 28,000 ধরলাম, 30,000 ধরলাম। আচ্ছা আপনার মতো একজন লোক 30,000 টাকা মাসে কি করবেন এটা দিয়ে? আপনি 22 লক্ষ টাকা কত দিনে উঠাবেন? এই 22 লক্ষ টাকা দিয়ে যে আপনি দিলেন, আপনি বাধ্য হবে, আপনার মনে কিন্তু একটা সায় দিবে, তো আমিও আমার এই টাকাটা উঠাই, অন্তত এটা হালাল হবে। এই যে শয়তান এসে আপনাকে ইয়ে দিবে। 22 লক্ষ টাকা আমি কিভাবে আনতাম? ভাই আমার জমি বন্ধ করে খা, হ্যাঁ ব্যাংকে থেকে লোন করে, হ্যাঁ ওখানে আবার এটা বাড়বে, বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি থেকে আইনা তার কিছু করে এই টাকাটা দিতে হবে, কিভাবে দিই? এই জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে বলছি, বাবা তোমাদের জন্য আমার এখন থেকে, মানুষ কয়দিন বাঁচছে জানি না, আমি আল্লাহ আমার কদিন বাঁচায় রাখেন, কিন্তু এখন থেকে বলি, ছোট থেকে বলে আসছি যে ওসিয়ত এটা, তোমরা সরকারি চাকরি করবা না এই দেশ পরিবর্তন না হওয়া পর্যন্ত। ঘুষ দিয়া চাকরি নিবা না এবং দিবা না, তবে এখন চাকরিটাই তুমি নিবা না, কারণ তুমি এই রাজ্যে ঘুষ দিয়া চাকরি নিলে তুমি ঘুষ নিতে হবে, ঘুষ নেওয়া অপরাধ, দেওয়া অপরাধ। এই জন্য কাউকে আমি সেভাবে করিনি। আর ছেলে আলহামদুলিল্লাহ এখন পড়াশোনার জন্য ইউকেতে চলে গেছে। আমি ওখানে যা পড়াশোনা করা, অন্তত পিএইচডিটা কমপ্লিট করা, এই MBA করার জন্য গেছে। এরপরে ব্যবসা বাণিজ্য করো, বিজনেস করো, তুমি চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হবে। তুমি আজকে যদি একজন চাকরি করো তাহলে তুমি পর্যন্তই শেষ, আর এটাতে তুমি চলা এখন বর্তমানে অনেক কঠিন। আমি যতটুকু আমি মনে করি আমার কোম্পানি কিছুই না, যদিও 5 বছর আমি সময়টা পার করছি, কিন্তু 10টা লোকের আমি এখানে বেতন দিই, এটা ভালো লাগে। 10টা লোক আমার এখানে ডিপেন্ডেন্ট, তারা এখান থেকে নিয়ে তারা সচ্ছলভাবে তাদের জীবন পার করতেছে, তাদেরকে আমি বেতনটা দিয়েছি। এবং এই যে হয়তো বা 1-2 মাসের মধ্যে 30 থেকে 50 জন লোক থাকবে, 50 জন লোকের বেতন দিবে, এটি তো একটা শান্তি। আপনি যে লাইনে গেছেন এটা একটা পারফেক্ট লাইন। আল্লাহ আপনাকে আমি বলবো যে কবুল করে ফেলেছেন, যে আল্লাহ কবুল না করলে আপনি আসতেন না এই ব্যবসায়, কারণ আপনি যেই ফাঁদে পা দিয়েছিলেন ওখান থেকে আসা কঠিন ছিল। যেখানে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, ওই লোকটারে আমি ধন্যবাদ দিই যে আপনাকে অনুৎসাহিত করছে। এটা আল্লাহ ফেরেশতা দিয়ে করাইছে। আমি যে কোনো মূল্যে 22 লাখ টাকা দিতাম, হ্যাঁ দিতেন, যে কোনো ভাবে। যা আপনার ইয়েই তো আপনার একটা ইচ্ছা ছিল যে আমি প্রশাসনে ঢুকবো,
কিন্তু প্রশাসন আমাদের ক্যান্সার হয়ে গেছে, ভাইরাসযুক্ত হয়ে গেছে, করোনা ভাইরাসের চেয়েও বেশি হয়ে গেছে। এটা তো এখন প্রমাণ পাইলেন। এর মধ্যে যে ভালো লোক নাই তা না, ভালো লোক আছে, কিন্তু তারা তো থাকতে পারতেছে না। তারা কোনটা আসা এমন হয় যে 8-10 জন 15 জন এই ছোট র্যাঙ্কের লোক বড় বড় অফিসারদের বাসায় কাজ করতে হয়। মনে করেন এই যে কনস্টেবল বা এই টাইপের লোকগুলারে যদি তারা তো গেছে যে প্রশাসনে চাকরি করার জন্য, কিন্তু এদেরকে যদি বাসা বাড়িতে কাজ করা, একটা বাসার ওই বুয়াদের কাজ করা, একটা তাদের স্ত্রী বাচ্চাদের কাপড় চোপড় ওয়াশ করতে হয়, তাদের মন মানুষ তারা কোথায় থাকে? বাধ্য তারা। কেন বাধ্য? আর না চাকরি থাকবে না, এরপরে শাস্তি তো আছেই। এরকম আসে, ওই যে ওদের সাক্ষাৎকারে বেরিয়ে আসতেছে, আমরা তাদের কাছ থেকে জানতেছি মূলত। একটা ভালো ডিসিশন নিয়েছেন, ব্যবসার দিকে আসছেন, আলহামদুলিল্লাহ। ব্যবসা 5 বছর। আপনি এখন চাকরি অলরেডি কতজন কাজ করে এখন আপনার আন্ডারে? 10 জন না 15 জন? 10 জন লোকের আপনি কর্মসংস্থান করছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। দেখেন ভাই, আপনি যেখানে একজনের কর্মসংস্থান করতে গেছেন চাকরিতে 30,000 টাকা বেতন, তা আপনার এখানে সর্বোচ্চ এখন বেতন দেন কত একজনের, যে বেশি বেতন পায়? বেশি বেতন পায় সে 70,000 টাকার মতো। তাহলে চিন্তা করেন, আপনার বেসিক 22 থেকে 28,000 টাকা সরকারি চাকরি করলে, আর তারে আপনি 30 থেকে 35,000 টাকা বেতন এখন অলরেডি দিচ্ছেন। আরো বেতন হবে, তার টিএসএম আরএসএম হবে, তাদের তো 60 থেকে 90,000 টাকা উপরে বেতন হবে। এবার চিন্তা করেন, আপনি এদিকে আমার পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি করব, এটা আপনাকে কথা দিলাম। আমি কিভাবে, মানে আমার যেমন আগাম এই এখন সামনের মাসে আমার যে টাকাটা আসবে, এই টাকাটা কি আমি করতে পারবো? ওকে করেন, আর বাকি যেটা থাকে আমি উদ্যোগ নিচ্ছি। আমার আলহামদুলিল্লাহ ওখানে কিন্তু 2,000, 4,000 স্কোয়ার ফিটের অফিস আমার যাত্রাবাড়িতে। আমি চিন্তা করছি, আমি এখন যাদেরকে এই প্রজেক্ট করে দিচ্ছি তাদের কাছ থেকে প্রোডাক্ট এনে আমি একটা সেক্টর ওখান থেকে মার্কেটিং করবো ইনশাআল্লাহ। তা আপনি আমাকে 5.5 পর্যন্ত দিয়ে দিবেন, আর 6.5 1 লাখ যেটা থাকে এটা দিয়ে আমি আপনার সাথে একটা আপনার ডিলারশিপের বিজনেস শুরু করে দেবো। আপনার থেকে এই প্রোডাক্টগুলো নেওয়া শুরু করে দেবো। বাকি টাকাটা আপনি আমাদের প্রোডাক্ট দিয়ে দিবেন, আমি এখান থেকে আবার কিছু লোক নিয়োগ দিয়ে এটা আলাদা একটা সেক্টর রাখবো ইনশাআল্লাহ। মনে করেন এটা দিয়ে আমি শুরু করলাম, এরপরে দেখা গেছে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট আমি আপনার কাছ থেকে নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। এই নিয়ত করেই নেওয়া শুরু করবো। আপনার যত প্রোডাক্ট আছে, শুধু নট অনলি মশার কয়েল, সব কিছু। এবং আপনি এই আউটপুটটা পাবেন যে ঢাকাতে আপনার একটা অফিস আছে, এই আউটপুটটাও আপনি পাবেন। এখন তো ঢাকাতে আপনি অফিস নেন নাই, যখন আপনার প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, আপনি এখানে আসবেন মাঝে মধ্যে আমি আপনাকেও একটু ফ্রি টাইমে ডেকে নিয়ে আসবো। যখন এখান থেকে কিছু লোক বিভিন্ন জেলায় ডিলার নিয়োগ দেবো, তখন তাদের সাথে এসে একটু কথা বললেন, আপনাকে দিয়ে নিয়োগ দেওয়া দিলাম। যে কোম্পানির মালিক উনি, এটা আমাদের এখান থেকে পরিচালিত হচ্ছে। তাহলে হলো কি, আপনার আলাদা এখান থেকে একটা ইনকাম সোর্স চলে আসলো, আমারও আসলো, আপনারও আসলো। আসলে কি, আমরা যদি উভয় চিন্তা করি, এক না চিন্তা করে যে আমরা উভয়ের কল্যাণ, আমি সবসময় এই কথাটা বলি যে, আর বাস্তবে আমি দেখেছি। এই জন্য আমার একটা এই প্রজেক্ট প্রোফাইল আছে, এটার নামকরণ করেছি সাফল্যের সূত্র। সাফল্যের সূত্র। এই সাফল্যের সূত্রর নামটা দিতে যায় আমার অনেক মানে গবেষণা করতে হয়েছে যে এই নামটা, কোন নামটা দেবো। প্রথম ছিল আমাকে সবাই বেকার বন্ধু হিসাবে চেনে, বেকার বন্ধু হিসাবে অলরেডি আমি কাজ করে ফেলেছিলাম। এরপরে আমার মাথায় আসলো, এখানে বেকার কথাটা কিন্তু নেগেটিভ। কারণ আপনার মাথায় যখন নেগেটিভ জিনিস চিন্তা আসে, তখন এটা কিন্তু একটা প্রভাব পড়ে না, এই কথাটা কেমন যেন লাগে। বেকার বন্ধু ঠিক আছে, বেকারদেরকে নিয়ে কাজ করতে করতে আজকে 26-27 বছর বেকার বন্ধু হিসাবে পরিচিত। তো এটা দিয়ে দিছি অলরেডি, ছাপাখানা চলে গেছে। পরে মাথায় আসলো, না, আমি এর চেয়ে বেটার কে দেব। সাফল্যের সূত্র। সাফল্যের সূত্র কেন আসলো? যে আমি যখন অন্যের কল্যাণে বেশি কাজ করা শুরু করছি, তখন আমারও কল্যাণ হওয়া শুরু হয়েছে। আপনি আমার সামনে, আমি চিন্তা করতেছি যে না, ভাইয়ের কল্যাণ হোক। আমি কিন্তু এখানে যতগুলা কথা বলেছি আপনার কল্যাণে চিন্তা করছি। এখন এখানে যদি একজন নেগেটিভ মানুষ থাকতো, তাহলে সে চিন্তা করতো যে আপনি শুধু এখানে বসে আমাদের কল্যাণ চিন্তা করলেন, আপনার কোনো কল্যাণ নাই। অবশ্যই আমার কল্যাণ আছে, এটা আল্লাহই আমার কল্যাণ করে দেবে। কারণ আপনি আসছেন তো আমার কল্যাণের জন্য, আল্লাহ পাঠাইছে। তাহলে উভয়েরই কল্যাণ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি যত অন্যের কল্যাণ চিন্তা করব, আমারও কল্যাণ তত বেশি হবে। আরে আল্লাহ পাক ব্রেনে ওইভাবে সেট আপ দিচ্ছে, কিন্তু ব্রেন কিন্তু ইনোসেন্ট, একেবারে ইনোসেন্ট। যেমন আপনি চিন্তা করলেন যে ওখানে বসে যে এখানে আসছি প্রিন্স সাহেবের কল্যাণ হোক, তখন আপনার ব্রেন কি বলে যে ঠিক আছে, তুমি ওনার কল্যাণ চেয়েছ, তো তোমারও কল্যাণ হোক। তাহলে ব্রেন যখন আপনার কল্যাণ চাই, ব্রেনটা দিয়ে আপনি কিন্তু কাজকর্ম করতেছেন।
যার ব্রেন মনে করেন আলফা লেভেলে থাকে, ঠান্ডা মেজাজে থাকে, সে বেশি কাজ করতে পারে, তার ব্রেনে অনেক কিছু ভালো ভালো জিনিস আসে, যে পরিকল্পনা আসে, সে বাস্তবায়নও করে। আর যারা হট মেজাজের মানে গামা লেভেলে থাকে, মানে একদম খুব মাথা গরম মানুষ, ওরা জীবনে কিছু করতে পারে না কিন্তু, আর এক কাজে থাকতে পারে না, আজকে এটা কালকে ওটা থেকে চলে আসে। কারণ মানুষ কিন্তু খারাপ ব্যবহার পছন্দ করে না, হট মেজাজের লোকেরা পছন্দ করে না। তো এই বিষয়গুলো চিন্তা করে পরে দিলাম সাফল্যের সূত্র। এই প্রোফাইলটা আমি US $100 সেল হয়, বাংলা টাকা একটু কমায় দিছি 4000 টাকা। এটাতে সব কিছুর ফর্মুলেশন আছে। যে আপনি দেখেন, আপনি যেহেতু কাজে আসছেন আপনি অবশ্যই জানেন, একটা ফর্মুলা যদি আপনি কারো কাছে শিখতে যান, আমি দেখেছি, আমি ডিটারজেন্টটা যখন ফার্স্ট টাইম করি, পরে আমি একজন লোক, এক হিন্দু বাবু, ইয়াতে বড় একটা কোম্পানিতে, সে মনে হয় কি যেন কোম্পানিটার নাম, খুব ভালো মানের একটা কোম্পানি, ওটাতে চাকরি করে, সে মাত্র ঢুকেছে, সেও মোটামুটি শিখছে, পাশ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে কেমিস্ট্রি, তারে আনলাম, কিন্তু সে প্র্যাকটিক্যালি কম পারে, তো প্র্যাকটিক্যালটা আমি তাকে শিখাই দিলাম। তার এক জায়গায় পাঠাবো, আমি বলছি জান আপনি এখানে শিখাই দিয়ে আসেন। সে 60,000 টাকা চাইল, অনলি ডিটারজেন্ট শিখাবে। পরে ওই লোকের থেকে 40,000 টাকা নিচ্ছে, একদিনের কাজ, একদিনে তো শিখাই দিতে পারে। তাহলে দেখেন একটা ফর্মুলা সে এই টাকা নিয়েছে। আর এমনি মিনিমাম যদি আমরা আমাদের টেকনিশিয়ানও যায়, দেখা গেছে একটা আইটেম তাকেও 15-20,000 25,000 দিতে হয়। তাই সেগুলো নিয়ে আমি সহজ করে দিলাম। এখানে প্রায় 300 আইটেমের ফর্মুলা আছে, কোনটা কীভাবে করতে হবে, কী করতে হবে, এগুলো অনেক কিছু নিয়ে আমি একটা ভালো আইডিয়া দিয়ে দিছি। এরপরে খালি হালকা প্র্যাকটিক্যাল করলে সে নিজে করে ফেলতে পারবে। তো এই জন্য কারণ একটা লোক তো, যেমন আপনি পুরনো ব্যবসায়ী, আপনি কিন্তু একটা ডিসিশন নিয়ে আসা পড়ছেন যে করবেন, আপনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যে কখনো এই সব জিনিস নিয়ে চিন্তা করে নাই, হয়তোবা আমার ইউটিউবে পেয়েছে অথবা ফেসবুকে পাওয়ার পরে আসছে যে আমি কি করব, এখন ডিসিশনে নিতে পারে নাই কোনটা করবে। তাদেরকে নিয়ে আমরা 5-10টা জিনিস নিয়ে আলোচনা করি, করে তাকে এই প্রোফাইলটা যখন নিয়ে যায় সাফল্যের সূত্র, তখন সে একটা ডিসিশন নিতে পারে যে আমি মশার কয়েল করব, অথবা সানাসুর করব, অথবা ডিটারজেন্ট করব, অথবা বলপেন করব। তার পুঁজির সাথে যেটা সামঞ্জস্য আছে। আমার এখানে লাখ টাকা থেকে কোটি টাকার মধ্যে শিল্প করা যায়। এখন যে লাখ টাকা আছে সে তো 20 টাকা দিয়ে করতে পারবে না। এখন মনে করেন এই যে মশার কয়েল, লাখ টাকা থেকে কোটিপতি দিকে হ্যাঁ দাবিতে হবে। হ্যাঁ, সে চাইলে একটা আইটেম ছোট থেকে করতে পারে। যেমন মশার কয়েলের আইটেম যদি ম্যানুয়ালি করে সে কম টাকা করতে পারবে, কিন্তু এটা আপনার জন্য আবার প্রযোজ্য না। কারণ দৈনিক সে হয়তো বা 2,000 করতে পারবে, 2,000 দিয়ে করবে কি 2-3,000। এটা হলো ঘরোয়াভাবে যারা করে তাদের জন্য, অল্প টাকা দিয়ে করলো, কিন্তু 2,000-5,000 করতে পারে। এখান থেকে যখন আমি আরও বাড়াবো, যেমন আমি যদি এটাকে 260-তে করি, তাহলে আমি 150-300 কাটা করতে পারবো। যখনই আমি এটাকে আমার চাহিদাটা আরও বাড়বে, নিশ্চয়ই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাড়বে। এরপরে আমি আপনাকে চায়না মেশিন দেব, অটোমেটিক। এটার চেয়ে 10 গুণ প্রোডাকশন বেশি। চায়না মেশিন মনে করেন প্রায় কোটি টাকা দাম, কিন্তু আমি সেটা দিব নামমাত্র টাকা, আমি এখানে বানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইউটিউবে অনেকগুলো দেখি, না সব চায়না না, আবার সব ইউটিউব খারাপ না, সব ইউটিউব ভালো না। দেখেন আমি কি বলবো, আপনি এখানে আসছেন এই জন্য আমি আসতে বলি, ফোনে কথা বললে কে কি এটা বোঝা মুশকিল। আমি এই যে ইলিশ মাছ নিয়ে আমি প্রতারিত হলাম গত 3 দিন আগে। তারা বললো যে স্যার আপনি টাকা পাঠিয়ে দেন, একটা পরিমাণ টাকা চাইলো, দিলাম, বাকি টাকা মাল ডেলিভারি দিয়ে নেবে। এখন বললো যে ঢাকা চলে আসছে মালটা, এখন বাকি টাকাটা পেমেন্ট করে আপনি একটা কোড নাম্বার আসবে, এরপরে আপনি বাকি মালটা নেন। তাই আমি বললাম তুমি তো বললা ডেলিভারি দিয়ে নিবা, না ওখানে টাকা পেমেন্ট করলে একটা কোড নাম্বার দিতে হবে। তা আমি তো যা বুঝার বুঝে ফেললাম, বললাম যে কোথায়, যাত্রাবাড়িতে গাড়ি আছে, যাত্রাবাড়ি ওখান থেকে নিতে হবে। আমি তুমি মোহাম্মদবাগে আসো। তা সে যেটা বললো আমার অফিসের সামনে, তাই আমি ঠিক আছে আমি অফিসের সামনে আসি, তুমি ওখানে থাকো। কতক্ষণের মধ্যে আসতে হবে, সে একটা সময় দিল যে 20 মিনিটের মধ্যে। আমি বললাম যে আমি 20 মিনিট লাগে নাই, 17 মিনিট লাগছে, কিন্তু সে আসলে সেখানে নাই, সে প্রতারিত যে করে। যাওয়ার পরে বললো যে আমরা তো চলে আসছি অন্য জায়গায়। আমি কেন যাবে তুমি ওখানে, তুমি আমার ডেলিভারি দাও, তোমার টাকা নিয়ে যাও। প্রায় 8 কেজি ইলিশ মাছ অর্ডার দিয়েছিলাম। সে ওই টাকাটা প্রতারণা করছে, আর এটা দিলেও এটাও প্রতারিত হবে। তারা ইউটিউবে, তারা ওই ফেসবুকে এগুলা করতেছে। তো এই জন্য
আপনি এসবের সবই ঠিক না, সবই আবার খারাপ না, এরকম। এই জন্য ওটাতে পাওয়ার পরে আপনি বাস্তবে আসতে হবে, এসে দেখে শুনে ডিসিশন নিতে হবে। এই আরেকটা হলো ওই লোকের নিজস্ব ফাউন্ডেশন আছে কিনা। যেমন আপনি নিজস্ব জায়গা নিয়ে শুরু করছেন একটা ব্যবসা বাণিজ্য, আপনার এখানে যে কেউ ডিলারশিপ নেবেন। আর যখন আপনি আপনার নিজস্ব কোনো কিছু নাই, আপনি এক জায়গায় একটা রুম ভাড়া নিয়ে করতেছেন, ওটার এখানে দেখা গেছে 2 লাখ টাকার জিনিস নাই, আপনি কি তার সাথে 5-10 লাখ টাকার বিজনেস করবেন? যারা করে তারাই বোকামি করে। কারণ জানতে হবে এই লোকটা স্থানীয় কিনা, এখানে তার কি অবস্থা আছে, সেই অনুপাতে তার সাথে বিজনেস করতে হবে, আর না হয় ক্ষতিগ্রস্ত হবে। ওই যে আপনার ঘুষ দেওয়ার মতো 5 লাখ টাকা দিয়ে এখনো 3 লাখ টাকা পাচ্ছেন না, তাই আদৌ এটা পাবেন কিনা সম্ভাবনা নেই, এখন তো পাওয়ার সম্ভাবনা নেই। তবে তবে চেষ্টা করবেন, ছাড়বেন না, তার শিক্ষা দিতে হবে, এটার জন্য চেষ্টা করতে পাইলে আর কোনো কথা নাই, এখন পাইলে হ্যাঁ সাথে সাথে যেখানে পাবো ওইখানেই 100। আমার কথা হলো বৈধ জায়গায় বৈধভাবে ভালো মানুষের সাথে 2 টাকা বেশি হলেও ব্যবসা করবেন, এটা নিশ্চয়তা আছে। আমি সারা মুন্সিগঞ্জে আমার বললাম না যে 10টা পরে, সেই নবাবগঞ্জ থেকে শুরু করে ঢাকার দোকান পর্যন্ত আমাদের মুন্সিগঞ্জ জোনের আন্ডারে পড়ে। এদিকে নারায়ণগঞ্জ পাগলা, হ্যাঁ এটাও আমাদের মুন্সিগঞ্জের আন্ডারে পড়ে। তো এইখানে প্রত্যেকটা জায়গায় আমাদের যে ডিলার নেওয়ার জন্য প্রস্তুত। আপনি দ্রুত শুরু করে দেন। আমার মেশিনারিজগুলোর যে কাজ আছে, ওই যে কাটিং মেশিন এবং এগুলারও কাজ আছে, এখন কাজ শেষ করিনি, আরও মাসখানিক কাজ করতে হবে। একটা সেট আপ বানাতে আমাদের মাস 3 লেগে যায়। খুব ভালো করে এটা করেন যাতে আমার এই যে কয়েলের ফিনিশিংটা যত সুন্দর, ইনশাআল্লাহ আমি করে দেব। এবং ম্যানুয়াল আমি আপনাদের ভবিষ্যতে ওই অটোমেটিক মেশিনও দেওয়ার পরিকল্পনা নিয়ে নেব ইনশাআল্লাহ। এটা ডেলিভারি দিয়ে আমি আপনাকে বলবো যে আপনি সামনে শুধু এগোবেন, পিছনে যাবেন ইনশাআল্লাহ। আমার ওই যে আমি কালকে একটা খুব ভালো লাগছে, একটা ছাত্রী একটা খুবই ভালোভাবে সে বক্তব্যটা দিল। আন্দোলনের যখন ছিল, সম্ভবত এটা 2-3 তারিখের ভিডিওটা, বলল যে তার কিছু বক্তব্য দিল যেটা সারমর্ম, যে আমাদের পিছে যাওয়ার কোনো রাস্তা নাই, পিছে তো পুলিশ, পিছে গেলে তো মরবই, আর সামনে স্বাধীনতা। এটা যে কি মূল্যবান কথা বলছে, আমি আমার পছন্দ দাঁড়িয়ে গেছে। এইটুকু বাচ্চা, হ্যাঁ আল্লাহ আনাইছে যে এরপরে হাসি চলে আসছে তার, যে সামনে স্বাধীনতা। আসলে দেখেন 2 দিন আগে বা 1 দিন আগে সে বক্তব্যটা দিয়েছে, আসলে স্বাধীনতা চলে আসছে। আরেকটা জিনিস এইভাবে মূল্যায়ন করতে হবে বর্তমান স্বাধীনতাকে। আমরা যে স্বাধীন হয়েছি পাকিস্তানের সাথে, এটা পাকিস্তান আমাদের কাছে অনেক দূর। পাকিস্তান থেকে সৈন্য পাঠাইয়া এখানে এসে তাদের কোনো বর্ডারের সাথে আমাদের দেশ নাই। আপনি যখন এখন ইন্ডিয়া যায় যদি যুদ্ধ করতে হয়, তাও পাশের বর্ডার, পাকিস্তান পাঠানো হলো যুদ্ধ করতে, আপনার মনোবল কি ওরকম থাকবে? তারপরে আমরা ভাই যুদ্ধ করলাম, এখন আমরা বাঙালি যুদ্ধ করে স্বাধীন হতে হলো। এটা যে কত কঠিন ছিল, কত কঠিন জিনিসটাকে আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছে, এটা ভাববার বিষয়। কিন্তু এটা এখনো সকালে ঘুম থেকে ওঠার পরে বিশ্বাস হয় না, হ্যাঁ একটা ফ্যাসিস্ট সরকার এইভাবে পলায়ন করলো, এটা কিভাবে সম্ভব? আরেকটা জিনিস না, এটা ভাবনাটা আমাদের কঠিন করে তুলেছে কোনো জিনিস। কারণ যারা দুর্নীতিবাজ তাদেরকে কোনোদিন সবল ভাববেন না, কারণ একটা লোক যখন অন্যায় করে সে তার মনোবল থাকে না, তার মধ্যে সোর ভাব থাকে, কিন্তু আমরা তাকে ধরতে পারি না। আপনি দেখবেন যত অন্যায়কারীর সাথে আপনি যদি শক্ত হয়ে কথা বলেন, পরে প্রথম 2-1টা কথা বললে পরে কিন্তু চুপ হয়ে যায়, তার ভিতর থেকে আর আসে না কথা, আরে আসলে তো আমি চোর। আচ্ছা দেখেন, দরবেশ বাবু আর এই যে হক সাহেব, দুজন কি করছে, দুজনে যখন হাতে রশি দিয়া বেঁধে রাখছে, চোরের চোখ কেমন রয়েছে, কারণ তাদের যদি দাপটটা আসতে পারতো, ভাই মিয়া একসময় আমাদের ইতি করছে, আমরা কি চলে যাবো নাকি, রাখো আমরা যাবো, কোথায় যেতে হবে চলো, এই বলাটাও তাদের আসে না। যাবো, আসো, আমরা ভুল হইতে পারে, ভুল করছি, নিয়ে যাও আমাদেরকে। কিন্তু চোর তাদের স্বভাবের কারণে কি, সে চোরের মতো রয়েছে, তার কথা আসে নাই, আল্লাহ আনায় নাই, আনবেও না, এরপর ডিম মারতেছে। তো এই টাকা দিয়ে তোমরা করবাটা কি? দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই যে এটি আহাম্মক নাম্বার 1 বলে কেন? এই যে এদের টাকা এরা বুক করতে পারে না, করে কারা? আত্মীয় স্বজন, তারপরে ছেলেমেয়েরা যদি সেফে থাকে তাইলে কিছু করতে পারে। কারণ এটা বুঝতে হবে যে হালালের একটা আরাম আছে,
আর হারামের কোনো আরাম নাই। এই বুঝটা যদি মানুষ ধরতে পারে, ইদানিংকালেও দেখা যাচ্ছে ওই যে অনেকে আবার শুরু করতে চায় কিছু কিছু লোক, কিন্তু আমাদের সবার সচেতন হতে হবে, নিজেকে বদলাতে হবে সবার আগে, আর এক আল্লাহ যে বিশ্বাস করতে হবে, আর আল্লাহর যে ভয় থাকতে হবে যে আমার আল্লাহর কাছে কোরআনের আয়াত যে দেখেন কোন পথে আয় করছি, কোন পথে ব্যয় করব, ব্যয়েরও হিসাব দিতে হবে। যে হালাল পথে আয় করলাম, হারাম পথে ব্যয় করলাম, হবে আটকা। এই সংক্ষিপ্ত আয়াতটার যদি ব্যাখ্যা জানে, এই তো ভুল পথে যাওয়ার কথা না। এই যে বেনিজির, তারে আল্লাহ শিক্ষা দীক্ষা সবই দিছিল, সুশিক্ষাটা দেয় নাই। তার কি দরকার ছিল তো হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন পলায়ন করার? মানসিক শান্তি আছে। তারপরে তার 3টা মেয়ে মনে হয়, তে তুমি মেয়েরকে সুশিক্ষা শিক্ষিত করে পাত্রস্থ করবা, এই ছিল দায়িত্ব। তুমি হাজার হাজার কোটি টাকা দিয়ে করবাটা কি? তোমার এই এক জীবনে কত টাকা দরকার? কিন্তু কথাগুলা কি বলে গেছে, তার চেয়ে তো ভালো মানুষ কমই থাকার কথা, কিন্তু সেখানে এখন কি বেরোচ্ছে আসলে। তবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে যেটাই সাজাবে, কোরআন এবং হাদিসের আলোকে ছাড়া বাহিরে যাওয়া উচিত না। এরপরে অন্যান্য ধর্মেরটা আলাদা জিনিস, কিন্তু মুসলমানের জন্য কোরআন এবং হাদিসের আলোকে সকল শিক্ষা সাজাইতে হবে। নবীজির জীবনী একবারে প্লে থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে নবীজির জীবনী থাকতে হবে, তাহলে আর এই প্রজন্ম থেকে শুরু করে যে কোনো প্রজন্মেই বিপদগামী হবে না, এটা আমার বিশ্বাস। আপনি একজন শিক্ষক মানুষ, পরিচয় ভালো লাগলো। আপনাকে অলওয়েজ এই শিক্ষাটা চালিয়ে যেতে হবে, এটা আমার অনুরোধ। শিক্ষা কিন্তু শুধু শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করলে বা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান দিলেন ওইটা না। আমি মনে করি, আমি এই চেয়ারটাতে প্রায় এখন 27 বছর হতে চলছে শিক্ষকতা করতেছি, কিন্তু আমি আমাকে ছাত্র মনে করি প্রায়। যেমন আপনার থেকে আমি 10টা কথা শুনছি, আমি 10টা কথা বলছি বা বেশি কম বলছি, কিন্তু এখান থেকে একটা কথা বা 2টা কথা আসছে, এটা আমার শিক্ষণীয়, আমি এটা শিখে রাখছি। তাহলে ওই ক্ষেত্রে আপনি আমার শিক্ষক, আপনি কিন্তু শিখাতে আসেন নাই। তাহলে আমি এটা মনে প্রাণে অলওয়েজ নিজেকে ছাত্র মনে করি। তাই আমাদের প্রত্যেকটা মানুষ এটা মনে করা উচিত, আমি মনে করি। এবং আবার আমি যে কথাগুলো বলবো সেটা যাতে মানুষ শিখতে পারে। ভুল আলাদা জিনিস, ভুল ক্ষমার যোগ্য, কিন্তু জেনে শুনে ভুল করলে ক্ষমারও যোগ্য। মানুষ অনেক সময়, আমি একটা জিনিসের একটু বিরোধিতা করি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হলো অনেকে অনেক জায়গায় বলে ফেলে যে আপনি এটা অন্যায় করছেন, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ হয়ে যাবে। আচ্ছা, এই লোকটা নিয়ত করেই তো বলছে যে আমি এত বছর ঘুষ খাবো, সুদ খাবো, সাদাবাজি করবো, এই করে আমি লাস্ট জীবনে হজ করে মাপ চাবো। এইটা মাপ হয় কিভাবে? নিয়ত করছে না সে, এটা যে খারাপ সে জানে। সাদাবাজি, ঘুষ, সুদ, হারাম কাজ সে বলছে যে না। আচ্ছা, তারে কে বললো সে এই যে 1 মিনিট পরে বেঁচে থাকবে? এটা শিরকি হয়ে গেল না? শিরক করে সে। আল্লাহ তো আরেকটা জিনিস দেখেন, এটার আরেকটা ছোট্ট ব্যাখ্যা। একটা মানুষ যেখানে বলছে, আল্লাহ বলেছেন না এটা, যে হারাম রিজিক, হারাম যে বক্ষণ করবে তার কোনো দোয়াই আরশ আজিমে পৌঁছায় না। কি পৌঁছায়? তাহলে তার দরখাস্ত পৌঁছাবে কিভাবে? এরপরে না মাফ আসবে? তাহলে তাকে হালাল হইতে হলে কি করতে হবে? তার জীবনে যা ইনকাম করছে এগুলা ফি সাবিলিল্লাহ, মানে কি ওই এমনভাবে দিয়ে দিতে হবে রাস্তাঘাটে বা টয়লেট নির্মাণে যে এটার থেকে কোনো সোয়াবও আশা করতে পারবে না। তো এইভাবে দিয়ে দিলে এরপরে সে নিজে খেটে রুজি করে, হালাল রুজি করে খেতে হবে, এরপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তাহলে যদি ক্ষমা হয়। তো এই জন্য অনেকে যেটা এটা বলে, এতে ভুল পথে চলে যায় অনেকে। না, আল্লাহ ক্ষমা করবে, তবে এই যে তবে এটা লাগাইতে হবে, আপনাকে হালাল রুজি করতে হবে, হারাম ইনকাম সব দিয়ে দিতে হবে, কিছুই রাখা যাবে না, কারণ ওটার জন্য আপনি ধরা। তাহলে সমাজে পরিবর্তন আসবে। ঢালাওভাবে একটা কথা বলে দিলাম যে ঠিক আছে সহজ করে দিলাম, না, সহজ করেন কিন্তু ওইভাবে করতে হবে। কারণ আপনাকে দেখেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। তারা যে ইনকামটা করছে সর্বোচ্চ লেভেলের,
আমরা আসি দরবেশ বাবুর হাজার হাজার কোটি টাকা, সে কি জান্নাতের একটা ইটা কিনার টাকা হবে? কিছুদিন না। তাহলে আহাম্মক তুমি কি ইনকাম করছো? আর হালাল পথে যদি তুমি আল্লাহকে চিন্তা, আল্লাহর পরিচয় জানতা, তাহলে তুমি পুরা জান্নাত ক্রয় করে যেতে পারতা। অ্যাকচুয়ালি আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলেছে যে সফল সে যে আখেরাতে সফল। দুনিয়াতে আমাদের লাগবে, কিন্তু দুনিয়াতে তো যেহেতু আমাদেরকে একটা আয়াতে আল্লাহ ইয়া শিখাইছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার কথা বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে, হালাল ভাবে এটাই করা উচিত। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি শিক্ষাটা সারা জীবন রাখবেন, আপনি শিখাবেন। এই যে ইংলিশ শিখতে কোনো আপত্তি নেই, শিখাতে আপত্তি নেই। এবার আপনার কোরআনের ইংলিশ ভার্সনে শিখা, তাহলে কয়টা শিখলো? কোরআনও শিখলো, ইংলিশও শিখলো, কি শেখানো যায় না? আপনি মাশাআল্লাহ ভালো পর্যায়ে আছেন, ভালো পর্যায়ে একটা কথা বলেই বোঝা যায়। আপনি এই সেক্টরটাকে ধরে রাখলো, অনেকে আপনার কাছ থেকে অনেক কিছু পাবে। আমি এই ধরনের লোক খুঁজতেছি যে আমি শুধু দিয়ে যাব, আমার জিনিসটা যদি আমি সরাই ছিটায় দিয়ে যাই, আবার আপনার জিনিসটা যদি সরাই ছিটায় দিয়ে যান, এটা কিন্তু সমাজে যুগ যুগ ধরে থাকবে। ব্যবসা থেকে বের হওয়ার আমার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাকে। কেন আমি যখন ব্যবসাটা করি, ইভেন আমার বাসা থেকে, আমার মা থেকে শুরু করে আমার ভাই বোন, দেন আমার ওয়াইফ, তারা কেউ আমি ব্যবসা করি এটা চাই। কারণ আমি যখন নাকি ওই ইসে থেকে চাকরিটা ছেড়ে দিলাম, স্কুল থেকে বের হইলাম, ওইখানে চাকরি হইল না, দেন আমি কী করবো? আমি চাকরি করবো না। তখন তারা বললো না তুমি চাকরি করো। দেন আমার ইউবাইসি ইউনিভার্সিটিতে আমি আরও আগে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমার সিভিটা জমা দিচ্ছিলাম। ওটার কারণে আমি যখন ব্যবসাটা দিই, তখন আমার চাকরিটা ওখানে হয়ে যায়, লেকচারার হিসেবে হয়ে যায়। আমার ওখানে 30,000 টাকা বেতন ছিল, আস্তে আস্তে অনেক বাড়বে। তবে একটা ভার্সিটিতে চাকরি করে আমি এটাও করি নিই। এবং আরেকটা জায়গায় আমি চাকরি হয়েছিল, যেখানে আমার এই কিশোরগঞ্জে উনি অবসরপ্রাপ্ত মেজর না, একজন সেনা সদস্য, উনিও এরকম একটা কিছুতে। তো আমাকে উনি কল করছিল যে আমাকে ডিটারজেন্ট পাউডার, টয়লেট ক্লিনার, হ্যান্ড ওয়াশ সার্ভিস, এগুলো যা আছে ক্লিনিং আইটেম, এগুলো আমাকে শিখাই দেওয়া যায় কেমনি ইউজ করেন। তো আমি ওখানে আমার কলে গেলাম, উনি আমাকে প্রায় 48,000 টাকা দিছিল। 3 দিন থেকে আমি ওনার সমস্ত কিছু শিখাইয়া ইয়ে করে একবারে মার্কেটিং পর্যন্ত করে দিয়ে আসছি। তো তারপর দেন আমি ওখানে উনি আমরা অফার দিয়েছিল, আপনি এখানে থাকেন, আমি আপনাকে, আপনি বেতন কত নেবেন নিয়ে সমস্যা নেই। ওখানে আমি তো আমি চাকরি করবো না, আমি এখানে আসি। আর একটা ব্যবসা দাঁড় করানো যে কি কষ্ট, সেটা আমি আমার থেকে বেশি আর কেউ মনে উপলব্ধি করতে পারবে না। কারণ আমি 5টা বছর অলরেডি করছি। আমার এক ফ্রেন্ড ওরা ও অনার্স করা, তো ওরা আমি আমার কাজে নিয়ে আসছিলাম, দীর্ঘদিন আমার এখানে কাজ করছে। তো মাঝখানটা গ্যাপ হয়েছিল, তো ও আমার বলছে যে এখনও, মানে ও বলতেছে যে এই 5 বছর হয়েছে এখনও তুই নিয়ে আসো। তার মানে কথা কি যে আমিও শুনছি যে একটা কোম্পানি যদি 3 থেকে 5 বছর ওটা নিয়ে যেমনিও থাকে, দেখি কোম্পানিটা উঠবে। আমি আল্লাহ ভরসা রাখছি, ইনশাল্লাহ আমি উঠবই। 1 বছর টিকে গেলে ইনশাল্লাহ। আমি প্রথম 3 মাস দিয়ে আমরা, এরপরে 6 মাস, এরপরে 1 বছর, আমার 5 বছর চলে গেছে। 3টা ধাপ টিকে গেলে ইনশাল্লাহ সেটা আমি 5টা বছর আমি কয়টা ধাপ আমি অতিক্রম করছি, কি যে কষ্ট করছি, ঠিক আছে। তো এখন আমার ওয়াইফ আমার সাপোর্ট দেয় যে না, এত কষ্ট কইরা যা এই পর্যন্ত আসছো, ইনশাল্লাহ আল্লাহ তোমার দিবই। এটাই উনি সাপোর্ট, মানে আমি যে এত একটা স্ট্রিট ফাস্টনেস, মানে একটা অটল মানুষ, তথাপি আমিও মাঝে মাঝে একবারে মানে এমন সিজন আসে যে ব্যবসা না করে সে বুঝবে না। না 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 10টা লোকের বেতন দিবেন, তারা দেখবে যে হ্যাঁ 5 তারিখে এসে বলছে বেতন আজকে পাবোই, কিন্তু এই বেতনটা আপনি কিভাবে সংগ্রহ করছেন আপনি জানেন, আল্লাহ পাক জানে আর আপনি জানেন। আর একজন ব্যবসায়ী ইমান আর একজন চাকরিজীবী ইমান আকাশ পাতাল ব্যবধান অনেক। আপনি কালকে এই টাকাটা লাগবে, আপনি শর্টফট করতেছেন, টাকাটা কেমনে তৈরি হয়ে আইসা পড়ছে, আপনি ইমান ভয়রা গেল। হ্যাঁ, চাকরিজীবী তো সেটা না। না, এই জন্য আমি এটাই বলতে চাই যে ইনশাল্লাহ আমি যেহেতু 5 বছর ধরে আমি এখানে আসি, সামহাও আমি এখানে আসি, আমার ব্যবসা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আর আমি ব্যবসা করব। আমি ইনশাল্লাহ আমার টার্গেট হলো আমি মুন্সিগঞ্জ জোনটাকে ইনশাল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে দেন আমি সাভার জোন
এখন তো প্রোডাক্টটা শুধু আপনাদের মুন্সিগঞ্জ এলাকায় আছে। আমি ইনশাল্লাহ আপনার পাশে সহযোদ্ধা হিসাবে থেকে আমি যেটা অফার দিলাম আপনাকে যাত্রাবাড়ি আমার হেড অফিস থেকে পুরা বাংলাদেশে আমি আপনার প্রোডাক্ট ছাড়াই দিব ইনশাল্লাহ। আমি এটা কথা দিলাম। আর এরপরের বার যখন মিট হবে আপনার সাথে আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে স্যাম্পলটা আমাকে দেবেন। আমি এখন থেকে স্যাম্পলটা আমার অফিসে রেখে দিয়ে এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, যদি আপনার স্যাম্পলটা এখানে থাকে আপনার কিন্তু চোখ পড়তেছে এখানে পড়ার পরে আমি কিন্তু আপনার সাথে আমার এই কথাগুলোর পরে যখন বলবো যে এটা আমাদের প্রোডাক্ট, আপনাকে উনি আসছে এক্সাম্পল একটা প্রোডাক্টের ব্যাপারে সে সানাসুর করবে। এখন আপনার 5টা বা 10টা প্রোডাক্ট আছে, তো উনি ওগুলো নেই। আপনি মনে করেন এগুলা করতে আপনার ভালো একটা ইনভেস্ট করতে হয়েছে, একটা স্ট্রাগল করতে হয়েছে, আর উনি এখানে বসে আমি বললাম যে আপনাকে রিজনেবল প্রাইসে আমি এটা দিব, আপনি আপনার এলাকা মার্কেট করবেন। দেখা গেলো আপনি এই প্রোডাক্টগুলো করতে 10 লাখ টাকায় বিনিয়োগ করতে হতো, কিন্তু আপনি চাইলে 1 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারতেছেন। তার জন্য সহজ হয়ে গেল। তাকে যখন আমি বলবো তার আস্থার জায়গাটা অন্যরকম হয়ে যাবে, তৈরি হবে। এটা হলো আমি 5 বছর ধরে করতেছি, আমি ফেসবুকে আমাদের আছে, তো ওইটা আমি সবসময় প্রচার করি ফেসবুকে আমাদের এটা কাজ করতেছি। তো আমার এক ফ্রেন্ড ও সিঙ্গাপুর থাকে, তো ও অলরেডি পয়সা বলতেছে যে এখানে আমি কিন্তু অত অসচ্ছল না। আমি যদি আরো সচ্ছল থাকতাম আমার কোম্পানি আরো অনেক দূর নিয়ে যেতাম, ইনশাআল্লাহ সচ্ছল হয়ে যাবে। তো কি হয়েছে, ও আইসা বলতেছে যে আমাকে লাভ দেখাইলে আমি 50 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো। আর ইদানিং আইসা বললো যে আমি সেটা করতে পারবো। তো ও মনে হয় হয়তো বা আগামী 1-2 মাস পরে ও একটা অফার দিয়ে রাখছে আমাকে যে 10 লাখ টাকা ইনভেস্ট করবো। সেটা যদি আরো ভালো লাভ দেখাইতে পারি, দিতে পারি, ও 50 লাখ টাকা সমস্যা নেই। এইভাবে আর অনেক আগায়, যেহেতু আমি 5 বছর হয়ে গেছে, আমি যদি 2 বছর করে বন্ধ করে দিতাম, এখান থেকে স্টার্ট চলে যেতাম, আমার প্রতি কিন্তু আস্থা থাকতো না। এখন কিন্তু আমি 5 বছর এটা আছে না, ওইটা থাকবে, ও একটু পাইলে থাকবে। আমি যেহেতু 5 বছর আসছি, ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার কি নাই। আর যারাই আমার কাছে আসবে ইনশাল্লাহ আমি তাদেরকে ভালো বেনিফিটও দিতে পারবো ইনশাল্লাহ। এটাই করতেছি। আর আমি চেষ্টা করতেছি যে এখন থেকে ব্যাংকে, কারণ অনেক ব্যাংকই ইসলামিকভাবেই করে, যেমন তারা আমাকে মেশিন কিনে দিল, অনেক ব্যাংক এইভাবে করলো, তো আমরা এটা পাবো না, তারা আমাকে মাল কিনে দিল, ঠিক আছে। ওইবার এখন প্রায় 80% ব্যাংকই এরকম। আমার কাগজপত্র সবই আসছে, আরেকটা কাগজপত্র দরকার, সেটা হইলে আমি ব্যাংকে যাবো। তারা আবার আমাদের সাথে যোগাযোগ করলো যে আমরা আপনি আমাদের রেফারেন্স দিলে তারা এসে করলো যে আমরা এই মেশিনগুলো দিচ্ছি। ওইটা আমি তখন চাই আপনার মাধ্যমে বড় বড় মেশিন আমার ওয়াটার প্ল্যান করার ইচ্ছা আছে, করে দেবেন ইনশাল্লাহ। বড় বড় কিছু আইটেম, এবং আমি আমার যেটা করলাম যে সফট ড্রিঙ্কসের নাম আমি ফিক্স করে ফেলছি, ওইটাও ইনশাল্লাহ করবো। তো সব কিছু দিয়ে আমি ব্যবসা করবো। এটা হলো আমি যে আমার এখান থেকে বের হওয়ার সুযোগ নেই, ঠিক আছে। আর আপনি আপনার কাছে আসছি, আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি, ভালো লাগে। আসলে ব্যবসা তো একদিনের না, আমাকে অনেকেই লস করছে, অনেকে আমার সাথে বিক্রি করছে। তো আমি চিন্তা করি, দেখো তুমি আমি কিন্তু আমার জায়গায় আসছি, আমি এই রুট লেভেল থেকে উঠছি। আমি যখন আমি চিন্তা করলাম আমি ব্যবসা করবো, আমি শুধুমাত্র শ্রীমঙ্গল থেকে জাস্ট চা পাতা দিয়ে আমি শুরু করছি। চা পাতা দিয়ে আমি সারা রাত নিজে চা পাতা বানাইতাম, আমি আবার সকালে দিনে মার্কেটিং করতাম। আমি যে টিচার, আমার সারা থানার মধ্যে যে আমার বিভিন্ন হাই স্কুল কলেজের, তারপরে এই প্রাইমারি স্কুলের টিচার যে আমার স্টুডেন্ট, আমি তো ওটা গায়ে মাখি নাই, আমি নিজে মার্কেটিং করছি। আমি এবং অনেক লোককে ঘাটাইছি যে আমি নিজে মার্কেটিং করছি, যে না আমার একটা গোল আছে, আমি ওখানে যাবো। তো এইগুলো আমি গায়ে মাখি না, এখনও মাখি না। যা হয়েছে এগুলো তো আমি যখন ওইখানে সাফল্যে চলে যাবো, তখন আমার ব্যর্থতাগুলিও লেখার জন্য মানুষ আগ্রহ করবে। হ্যাঁ, সফল হলে ব্যর্থতাটাও লিখে রাখবে। কিন্তু এখন হয়তো বা আমি আমার আমি চোখ দিয়ে কাউকে দেখি না, কান দিয়ে কারোর কথা শুনি না, কারণ আমি জানি আমি যদি কারোর কথা শুনি আমি আগাতে পারবো না। আমি নেগেটিভ কথা শুনি না, শুনতে চাই না, শুনে আমি আগাতে পারবো না, কারণ আমি পজিটিভলি দেখতে চাই। এই যে একজন একটা কথা বলছে যে মানুষ গ্রামে থাকতে চায় না, কেন? নেগেটিভ গ্রামটা বেশি। গ্রামের মানুষগুলো আপনার ঘরের মানুষ যে না জানে, চার দোকানে ওটা নিয়ে আলোচনা হতেছে, শিখতে পারবেন না আপনি। আপনি তাদের কথা শুনে না, শিখতে পারবেন। তো ওগুলা সব আমি গায়ে মাখি নাই। আমি চাই, আমি টের পাচ্ছি ইদানিং কালে ওই যে আমার প্রতিষ্ঠানটা যখন গ্রামে একটা অংশ করলাম, ওখানে আমি একটু শিল্প পাটটা আমার ওখানে কাজে হাত দিচ্ছি। আমার ওখানে কয়েক একর জায়গা নেওয়া চাঁদপুরে। হ্যাঁ, আমার চিন্তা হলো আমি এমন একটা শিল্প করে যাবো এখান থেকে মানুষ যাতে সহযোগিতা পায়। আমি থাকবো না, আমার প্রতিষ্ঠান থাকবে। আমরা চিল্লাই গেছিলাম চাঁদপুরে। আচ্ছা, তো ওখানে দেখি চার দোকানে কি হয়।
সাত দোকান সংসদ সংসদ ভবন। মানে তারপর আমি চাই থাক ওনারা হয়তো বা বোঝানো দেখে বলে, আপনার লেভেলটা আমার লেভেল ওরা বুঝবে না, আর ওদেরকে চুপ করে যাওয়াটাই বোকামি। আপনার সাফল্য দিয়ে আপনি চুপ থাকেন, সাফল্য দিয়ে ওদের সাথে মোকাবেলা করেন, ইনশাল্লাহ টুটির টুমরু আপনার সাফল্য আসবে, লাইগা থাকলে সাফল্য আসবে ইনশাল্লাহ। ওইটা করেই আগে যাচ্ছি। আর আপনি যেহেতু আপনি আসছেন ইনশাল্লাহ সকল মেশিনারি তো আপনি দিতে পারবেন ইনশাল্লাহ। আমি অনেক কিছু করার ইচ্ছা আছে। আর শেষ পর্যন্ত এটা বলবো যে ইনশাল্লাহ ওই যে আপনি আমার 6.5-এর কথা বলছেন, আমি 6 দিব। আমি আর এখন আমি আগামী মাসে আপনি 5 দিয়ে দিব, আপনি সব রেডি করেন। ওখানে আমি আর ওই যে আমার একটা ট্রে যদি দিতে পারেন আমি ওইটা আচ্ছা ওগুলো স্যাম্পল ব্যবস্থা করে দেব, অসুবিধা নেই। একটা স্যাম্পল হলে কি ওটা আমি দেখাই ওনার সাথে এখন থেকে আলাপ করতে পারি যে আমার কত করে দিতে পারবো এইটা। আপনি আমাকে একটা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে করে দিলে আমি বাকি কাজটা শুরু করে দেব, করে দিলাম। তাহলে আমি ভালো অ্যামাউন্ট পরে দেন, এখন যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে এলে যে আমরা কাজটা বাকি কাজটা আমি সম্পাদন করে আপলোড করে ফেলবো। তাহলে এটা আমি চেষ্টা করি, হ্যাঁ চেষ্টা করে আমি আপনার সম্ভবত আমি আগামী মাসে আমি ভালো অ্যামাউন্টই দিতে পারবো। আচ্ছা ওইটাই তারপর আমি খুব দ্রুত আমাকে মালটাই দিয়ে দিই। আপনি রবি সোমবারের দিকে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি বিকাশ করে দিলে হবে, দিয়ে আপনি আমাকে কাজে লাগাই দেন যে আমি আপনার কাজটা হাত দিলাম, যে আমরা ইনশাল্লাহ কমিটেড যে আমরা কাজ করতেছি একসঙ্গে, এটাই। আচ্ছা রবি সোমবারে না দিয়ে আগামী সপ্তাহ পরের সপ্তাহে। ওকে আপনার যখন আপনার ভালো হয় আগামী সপ্তাহ, তবে এই মাসে দেন আগামী মাসে আমি ফুলটা দিয়ে, কারণ একটা মাস আমার লাগবে ওই কাজগুলো করতে, তাইলে আপনার একটা সময় নষ্ট হলো না। আমি সময় নষ্ট আপনি আমার পুরো টাকা দিয়ে দিলেন, তো আমি আপনার থেকে 1 মাস সময় নিয়ে নিলাম, তখন আপনার লাগবে যে আরে এখন হইলে ভালো হতো। কারণ আপনার এখানে মেশিনটা বসায় ইয়ে করতে তো একটু সময় লাগবে। আমার ডেটটা হবে হলো আপনি এখন রুমগুলো কি করা আছে? রুম কত আছে? রুম আমার করা আছে এইভাবে প্রায় 30 ফিট হবে, আর এইভাবে আপনার 20 ফিট হবে। আপাতত এটা থাকো, এরপরে আমরা মেশিনপত্র নেওয়ার পরে আমরা এটাকে ইয়ে দেওয়ার পরে ছোট লাগলে ছোট করবো, আর না ছোট করবো না। আপনার তো বিশাল এটা, বা মাঝখানে একটা পার্টিশন দিয়ে 2টা করে ফেলবো, আপাতত একটা সেট চলবে, এরপর যখন বাড়বে তখন আস্তে ওটা চালাবে। আপনার কোম্পানির একটা সাক্ষাৎকার নেই আমার চ্যানেলে দেওয়ার জন্য, আপনি আপনার কোম্পানিটা কীভাবে হয়েছে সেটা হলে ভালো হবে আপনার জন্য। আমি এটা একটু ইয়ে করে